This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ এই প্রশ্নটা উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোচবিহার সীমান্তে ধৃত সেলিম আনসারি বেলডাঙ্গায় গত 4 বছর ধরে বাড়ি ভাড়া করে থাকছিলেন। কাজ করতেন বেলডাঙ্গার মাদ্রাসায়। বিহারের পরিচয়পত্র দিয়ে বাড়ি ভাড়া নেন তিনি। ধৃতের মায়ের কথায় একের পর এক অসঙ্গতি। মায়ের দাবি বাড়ি বিহারে, অথচ বিহারের ঠিকানা বলতে পারছেন না ধৃত সেলিমের মা। বিএসএফ এর আবার দাবি কি? বিএসএফ এর দাবি হচ্ছে সেলিম চট্টগ্রাম উপকূলের টেকনাফের বাসিন্দা। অনুপ্রবেশকারী সেলিম বাংলাদেশি না রোহিঙ্গা? এই মুহূর্তে এই প্রশ্নটা সবথেকে বেশি জোরালো হয়ে উঠছে। কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিকের থেকে উত্তর খোঁজার চেষ্টা করব। কৌশিক, এখনো পর্যন্ত যা যা অসঙ্গতি সামনে এসেছে তাতে এই ধৃত বাংলাদেশি না রোহিঙ্গা এই প্রশ্নটা জোরালো করে সামনে আসছে। তুমি কোনো উত্তর খুঁজে পেলে? দেখো, একদমই তাই। বাংলাদেশি না রোহিঙ্গা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যখন তার মায়ের সঙ্গে কথা বলি, একটি যে মায়ানমারের যে ভাষা সেই ভাষায় কথা বলার চেষ্টা করলে কিন্তু সেটি তিনি বুঝতে পারেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে কিন্তু কোথাও যেন অসঙ্গতিটা আরও কোথাও যেন যে চিন্তা সেটা বেড়ে চলেছে, কারণ তার যে কথায় যে বিভিন্ন অসঙ্গতি এবং তার যে ভাষা সেই ভাষা কিন্তু যারা রোহিঙ্গা মুসলিম তাদের মতো মিল খাচ্ছে। এবং পাশাপাশি এইখানে কিন্তু বছরখানেক হলো তার মা এসেছে এবং সেখানে একটি ভাড়া বাড়িতে উঠেছেন। তিনি কারোর সঙ্গে মেশেন না, তিনি না হিন্দি ভাষায় কথা বলতে পারছেন। আমরা যখন হিন্দি ভাষায় তাকে প্রশ্ন করি সেখানেও তিনি অসঙ্গতি রয়েছে এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় বিহারের কোথায় সেটাও তিনি বলতে পারেন না। তবে তিনি যেটা বলছেন, তিনি কিন্তু আসার সময় অসমের কোনো সীমান্ত লাগোয়া এলাকা থেকে ঢুকেছেন, সেটা কিন্তু তার ভাষায় স্পষ্ট এবং তিনি সেই সব কথা বলছেন। তবে তিনি যতই বিহার দাবি করুক বিহারের কথা বলতে পারছেন না। 4 বছর আগে সেলিম এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার মকরামপুরে আসেন। সেখানে প্রথমে 2.5 বছর মোল্লাপাড়ার একটা মসজিদ। দেখো, আরেকটা প্রশ্ন, যখন এই প্রশ্নটা খুব জোরালো ভাবে উঠছে যে বাংলাদেশি নাকি রোহিঙ্গা, যদি দুটোর মধ্যে কোনো একটা তো হবেই, কিন্তু বক্তব্য হচ্ছে এই সেলিম সে কি একা নাকি আরো সঙ্গে রয়েছে, সেটা তো আরো বেশি চিন্তার। দেখো, সেলিম কিন্তু একা নয় সেটা স্পষ্টতই, কারণ তারা যে দালালের মাধ্যমে আবার ওই পারে যাওয়ার চেষ্টা করছিল সেই দালাল কিন্তু অনেকে এনেছেন এমনটা সূত্রে জানা যাচ্ছে। এবং পাশাপাশি সেলিমের পরিবারে সেলিমের মা সহ 2 বোন কিন্তু রয়েছে। এক বোন রয়েছে কোচবিহারে যারা মূল স্রোতে মিশে গেছে এবং অপর একজন বিহারে রয়েছেন এমনটা জানা যাচ্ছে। এর সঙ্গে আরও বেশ কয়েকজন তাদের আত্মীয় যারা রয়েছেন কিন্তু ভারতবর্ষের বিভিন্ন এলাকায়, অর্থাৎ যে দিন কয়েক আগে রাজস্থান বলো বা গুজরাট বলো যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়ে গেছে, সেই রকমই কিন্তু আরও অনেকেই আছে বলে মনে করা হচ্ছে। তবে এরা অনেকেই কিন্তু এই মূল স্রোতে, অর্থাৎ বিভিন্ন জায়গায় গিয়ে মূল স্রোতে, যেমন এখানে ইমামের কাজ, ইমাম থেকে সেখানে যে মাদ্রাসায় পড়াশোনা করানো সেই সমস্ত কাজে যেমন লিপ্ত হয়েছে, সেরকম শুধু সেলিম একা নয়, আরও অনেকে আছে বলে মনে করছেন। তবে তারা যে এই মূল স্রোতে মেশার পর যেভাবে তাদের একদম মূল স্রোতের মধ্যেই রয়েছেন এই সেলিমরা, কিন্তু এই সেলিমদের আসল পরিচয় কি এবং সেলিম যে একা নয় সেটাও কিন্তু স্পষ্ট। এই মুহূর্তে এই বিষয়গুলোই উদ্বেগ অনেকটা বাড়াচ্ছে। সেলিমের বক্তব্য শোনাবো আপনাদের, পাশাপাশি সেলিম যার বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিকের বক্তব্য রইল আপনাদের জন্য। আপনারা কতদিন ধরে থাকতো আপনার বাড়িতে? 6-7 মাস থেকে হবে। কি বলে বাড়ি ভাড়া নিয়েছেন? এই তো মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে। মসজিদে ইমাম সাহেব। কোনো ডকুমেন্টস দেখেছিলেন? হ্যাঁ, জেরক্স দিয়েছে। কোথায় বাড়ি ছিল? অ্যাড্রেস ওই তো যেটা ইটা আছে, আধার কার্ডে আছে যে বিহারে। এমনি কোনো সময় কি মনে হয়নি যে সন্দেহজনক কিছু মনে হয়েছিল? কোনো না। আপনার পূর্বের বাড়ি কোথায় ছিল? আপনি তো বাংলাদেশি। আগে ছিলাম, এখন কিছু নাই, বাড়ি কিছু নাই, এখন সব ভারতে চলে এসেছি। কীভাবে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে? বাইরে এসেছিলাম, আসার পরে বর্তমানে বিহার যায়। বিহারে কোন দিক দিয়ে গিয়েছিলেন? শিলিগুড়ি হয়ে কলকাতা হয়ে পাটগ্রাম হয়ে ঢুকেছিলেন ভারতে। ভারতে এসে আপনি বেশ কিছু নথিপত্র তৈরি করেছেন। কি আছে আপনার? আমার আধার কার্ড, প্যান কার্ড, রাশন কার্ড, ভোটার কার্ড অ্যাপ্লাই করছে, এখনো বাড়ি নেই।
তার মানে এ রাজ্যে কি রোহিঙ্গা অনুপ্রবেশ? অত্যন্ত জোরালোভাবে প্রশ্নটা উঠছে। আর এক্ষেত্রে আরো অনেকগুলো খবর পাচ্ছি আমরা, অনেক তথ্য রয়েছে। সরাসরি চলে যাব নিউজ ডেস্কে। তন্নিষ্ঠা রয়েছে সেখানে, তন্নিষ্ঠার কাছ থেকে জানবো। আর এই মুহূর্তে যে কথাটি মঞ্জিরা বলছিল, অর্থাৎ আমাদের নজর রাখতে হচ্ছে অনুপ্রবেশের ঘটনায়, নজর রাখতে হচ্ছে সেই সমস্ত ঘটনায় যেখানে ওপার থেকে এপারে মানুষজন এসেছেন কিন্তু আর ফেরাই হয়নি। ডানকুনিতে 2020 সাল থেকে একজন এবং এপার বাংলা এসেছেন, ওপারের সাতক্ষীরার বাসিন্দা, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা, তাকে ডানকুনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ পুলিশ সূত্রে খবর 2020 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শাহাদাত হোসেন। 3 মাসের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আর ওপারে ফেরেননি তিনি। ডানকুনির মনোহরপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন শাহাদাত। বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে পাসপোর্ট। শুধু এই খবরই নয়, এর পাশাপাশি হাবড়ার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ হাবড়ায় 2 জন বাংলাদেশি, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। কারণ অবৈধভাবে ভারতে ঢুকে জাল কাগজ দেখিয়ে এদেশের নথি তৈরির অভিযোগ এক ধৃতের বিরুদ্ধে। জানা যাচ্ছে প্রায় 1 বছর আগে দালালের মাধ্যমে ভারতে ঢোকে অভিযুক্তরা, তারপর সেই দালালের মাধ্যমেই ভারতীয় নথি তৈরি করে। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত খতিয়ে দেখছে পুলিশ। আর এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অনেকটা জায়গা এখনো পর্যন্ত আনফেন্সড রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এখান থেকে যারা ঢুকে গেল, বিএসএফ কে ধোকা দিয়ে হোক বা যেভাবেই হোক, বিএসএফ এর দায়িত্বটা আমি অস্বীকার করতে পারি না অ্যাজ এ বর্ডারম্যান, যে যেখানে যেখানে এই কাঁটাতার থাকুক না থাকুক, বাউন্ডারিটা রক্ষা করা আমাদের কর্তব্য এবং আমাদের ডিউটির মধ্যে পড়ে। সেই জায়গায় যদি কেউ ফেল করে তাহলে দ্যাট ইজ ফেইলিউর এবং তার সাজা হওয়া উচিত। কিন্তু অ্যাট দি সেম টাইম যেটা পেছনে চলে যাচ্ছে, সেখানে থানা আছে, কাস্টমস আছে, পঞ্চায়েত আছে, তাদেরও তো একটা দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি। দেখুন, গত কয়েকদিন ধরে আমরা বারবার আলোচনা করেছি, যখন পশ্চিম সীমান্তে সংঘাতের আবহ রয়েছে, ঠিক সেই সময় ভারতের পূর্ব সীমান্ত, সেই সীমান্তেও হাই অ্যালার্ট। তার কারণ হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতার প্রয়োজন রয়েছে, কারণ অরক্ষিত সীমান্ত এলাকা একটা বড় অংশ অরক্ষিত, যার মধ্যে মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলো রয়েছে। এই মুর্শিদাবাদের অরক্ষিত সীমান্ত থেকে জঙ্গি ঢোকার আশঙ্কা থাকছে। নজরদারি বাড়াতে গ্রামবাসীদের সঙ্গেও তাই বিশেষ বৈঠক, বিএসএফ এর তৎপরতা আমরা দেখেছি। এমনকি গ্রামবাসীদের, এই সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ নিজের উদ্যোগেও কথা শুরু করেছে। इन जनरल यहाँ पे शांति है। बॉर्डर इलाके में हमारे अफसर सब जवान अलर्ट है और हम भी विजिट करते रहते हैं। अभी यहाँ पे कोई ऐसी एक्टिविटी उससे इफेक्टेड, उससे रिलेटेड कोई एक्टिविटी नहीं हुई है। जो भी सिस्टर एजेंसी, पुलिस, सिविल एडमिनिस्ट्रेशन, सभी के साथ हम टच में हैं और यहाँ नॉर्मल है, कोई स्थिति वैसी नहीं। বিএসএফ যখন অত্যন্ত তৎপর সীমান্ত এলাকার গ্রামগুলোর সঙ্গে, গ্রামবাসীদের সঙ্গে যখন কথা বলছে, তখন এই পূর্ব সীমান্তে সেনার শক্তি প্রদর্শন সেটাও আমরা দেখলাম। তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনার তিস্তা প্রহার, আধুনিক সমরাস্ত্র সেখানে প্রদর্শন। ভারতের যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনী কিভাবে অস্ত্রের ব্যবহার করবে সেটাই মূলত ঝালিয়ে নেওয়া হয় মহড়ায়, অর্থাৎ সব দিক থেকে প্রস্তুতি সেরে নেওয়া। উত্তরবঙ্গ এবং সিকিম সেক্টরের সমস্ত বাহিনী অংশগ্রহণ করেছিলেন এই মহড়ায়। জওয়ানদের দক্ষতা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এবং যে কোনো পরিস্থিতিতে সেনাদের অ্যাকশন মুভমেন্ট চলে এই মহড়ায়। 3 দিনের তিস্তা প্রহার শেষে উজ্জীবিত সেনাবাহিনী, অর্থাৎ দেশের উত্তর পূর্ব সীমান্ত সেটাও একেবারে প্রস্তুত।
সংঘর্ষ বিরতির পথে এনেছে ভারত পাকিস্তান, কিন্তু কূটনৈতিক স্ট্রাইক ভারতের সেটা কিন্তু চলছে। একদিকে জলে মারতে কিভাবে পরিকল্পনা করা যায়, নতুন কি পদক্ষেপ করা যায়, তার ঘুঁটি সাজাচ্ছে ভারত। কেন বলছি জানেন? কারণ আপনারা জানেন আগে থেকে সিন্ধু জল চুক্তি স্থগিত রয়েছে, আর এবার চন্দ্রভাগার ওপরে যে খাল, সেই খাল সম্প্রসারণের কথা ভাবছে ভারত সরকার, এমনটাই জানতে পারা যাচ্ছে এখনো অবধি। আর যদি তা হয়, মানে এই যে খাল, সেই খাল যদি সম্প্রসারণ করা হয়, চন্দ্রভাগার ওপরে একটি খাল যদি সম্প্রসারণ করা হয়, তাহলে কোন দিক থেকে লাভ হবে এবং ঠিক কোন দিক থেকে জলে মারা যাবে পাকিস্তানকে আরো বেশি করে, জানবো। জানার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত, সরাসরি। সায়ন্ত, একদমই দেখো, কূটনৈতিক স্ট্রাইক কিন্তু আমরা পেহেলগাঁও ঘটনার পরই দেখেছিলাম, এমন সেমন স্ট্রাইকটা ছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সিন্ধু নদের যে প্রকল্প, সেই সিন্ধু নদ প্রকল্প স্থগিত করে দেওয়া। ভারতের তরফে এই স্ট্রাইকের পরে কিন্তু রীতিমতো পাকিস্তান জবুথবু হয়ে গিয়েছিল, তারা রীতিমতো থররিকম্প অবস্থা হয়ে গিয়েছিল। বর্তমানে সংঘর্ষ বিরতির পর নতুন করে কিন্তু কূটনৈতিক দিক থেকে আরও একটি স্ট্রাইক করতে চলেছে ভারত, যেটা মূলত পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা সংবাদ সংস্থা সূত্রে খবর যে এই যে সিন্ধু নদ, তার যে পশ্চিমমুখী যে উপনদী রয়েছে অর্থাৎ চন্দ্রভাগা নদী, সেই চন্দ্রভাগা নদীর ওপরে যে খাল, সেই খালটাকে সম্প্রসারিত করতে চলেছে। অর্থাৎ চন্দ্রভাগা নদীর জল কিন্তু বিশেষ একটা ব্যবহার করতে পারে না ভারত, সেই জলে বেশিরভাগ অংশে পাকিস্তান ব্যবহার করত পেহেলগাঁও ঘটনার আগে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এই জলটা ভারত নিজের সেচের কাজে, নিজের বিদ্যুতের কাজেও ব্যবহার করতে পারে। সেই কারণে কিন্তু চন্দ্রভাগা নদীর ওপরে যে রণবীর খালটা রয়েছে, সেই রণবীর খালটাকে কিন্তু সম্প্রসারিত করে সেই জলটাকে ব্যবহার করা হবে, এবং সেই মতো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাতে শিলমোহরও পড়েছে। স্বাভাবিকভাবেই যদি এই কাজ যদি হয়ে যায় এবং বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়িত হওয়ার পর কিন্তু পাকিস্তানের জল অনেকটাই কম যাবে। এখন তো পাকিস্তানের প্রায় জল যাচ্ছেই না। সিন্ধু নদ প্রকল্পের পর রীতিমতো পাকিস্তান হাতে পায়ে ধরছে ভারতের, অন্তত এই প্রকল্প আবার চালু করার জন্য এবং সিন্ধু নদের জল চালু করে দেওয়ার জন্য। কিন্তু ভারতবর্ষ তাতে এখন রাজি নয়, কারণ প্রধানমন্ত্রী নিজে বলেছেন রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। এই অবস্থায় দাঁড়িয়ে যে কূটনৈতিক স্ট্রাইক দেখেছে ভারতবর্ষ পেহেলগাঁও ঘটনার পর, আরও একটি স্ট্রাইক কিন্তু দেখতে চলেছে। যদি এই খাল সম্প্রসারিত করা হয়, এবং খালটা সম্প্রসারিত করা হলে কিন্তু বর্তমানে যা চেহারা রয়েছে জল স্টোর করে রাখার, তার থেকে কিন্তু অনেকটাই জল স্টোর করা যাবে। অনেক ধন্যবাদ তোমায়। আর এরই মধ্যে পাকিস্তান, তাদের সম্পর্কে কি বলবো? শুধুমাত্র মিথ্যাচার করে তারা, শুধু মুখে বুলি আর মিথ্যাচার, সেটারও পর্দা ফাঁস হয়েছে। মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখালেন পাক সাংবাদিক খোদ। চারিদিকে ধ্বংসস্তূপ, বারুদের গন্ধ, ভারতের প্রত্যাঘাতের প্রমাণ সর্বত্র রয়েছে। পাকিস্তানের মুখ লুকানোর জায়গা একেবারে নেই, প্রমাণ করেছেন সেই দেশের, মানে পাকিস্তানেরই এক সাংবাদিক।